বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সমাজকর্ম স্নাতক দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে সমাজকর্ম। প্রোগ্রাম স্নাতক দ্বিতীয় বর্ষ, কোর্স কোড 22-21-01। কোর্সের নাম মানবীয় জীববিজ্ঞান, বৃদ্ধি ও বিকাশ, অধ্যায় 04। লেকচার শিরোনাম হচ্ছে রোগ ও বৈকল্যসমূহ। আজ তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি রিজওয়ানা রহমান, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, পুবাইল আদর্শ কলেজের পক্ষ থেকে আবারও তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে আজ আমি তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের পাঠে, সেগুলি হচ্ছে মনোচিকিৎসা, মনোচিকিৎসার লক্ষ্য ও উদ্দেশ্য, মনোচিকিৎসার ধাপ, মনোচিকিৎসার কৌশল বা পদ্ধতি, মানসিক রোগের ডাক্তারি চিকিৎসা, মানসিক রোগের সামাজিক চিকিৎসা, মানসিক রোগের মনস্তাত্ত্বিক চিকিৎসা, মানসিক রোগ প্রতিরোধ ব্যবস্থা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা জেনে নিই মনোচিকিৎসা কি। তো শুরুতেই আমরা একটু লক্ষ্য করি যে মনোচিকিৎসা হচ্ছে মনোবিকারগ্রস্ত রোগীর এ চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসক রোগীর অস্বাভাবিকতার গভীরে প্রবেশ করে রোগীর বেদনা, দ্বন্দ্ব, পেষণা, আবেগ, কষ্ট জানার চেষ্টা করেন এবং মনোচিকিৎসার পাশাপাশি ওষুধের প্রয়োগ ও ইলেকট্রো শক দেওয়া হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে মনোচিকিৎসাটা তাহলে কি? মনোচিকিৎসাটা হচ্ছে যে মনোবিকারগ্রস্ত রোগীর এই চিকিৎসা পদ্ধতিটা এমনভাবে দেওয়া হয়ে থাকে যে চিকিৎসক এবং রোগীর এই অস্বাভাবিকতার যে একটা পরিবেশ, সেই অস্বাভাবিকতার গভীরে প্রবেশ করতে হয় এবং সেখানে লক্ষ্য করা যায় যে রোগী কেমন কষ্ট পাচ্ছে বা রোগী কি ধরনের দ্বন্দ্বে ভুগছেন বা এর পেশনাটা কি বা কি ধরনের আবেগ অনুভূতি কাজ করছে, কষ্ট জানার চেষ্টা করে থাকে এবং মনোচিকিৎসার পাশাপাশি রোগীকে আবার ওষুধ প্রয়োগ করতে হয়। এছাড়াও ইলেকট্রো শকও দেওয়া হয়ে থাকে। তো আমরা নেক্সট লক্ষ্য করি যে এটি একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা। তাহলে এটি কি? মনোচিকিৎসাটা হচ্ছে একটি দীর্ঘ মেয়াদী চিকিৎসা। তো আমরা মনোচিকিৎসক জেমস সি কোলম্যান কি বলেছেন এবং তার মতে আমরা একটু জেনে নেই যে সাইকোথেরাপি ইজ directed towards helping the patient to achieve a more adequate personality adjustment. তো প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো যে আমরা প্রথমেই যে বিষয়টি লক্ষ্য করছি সেটি হচ্ছে কি? সেটা হচ্ছে মনোচিকিৎসার মধ্যে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে মনোবিকারগ্রস্ত রোগী, মনোবিকারগ্রস্ত রোগীর মধ্যে যে বিষয়গুলো দেখা যায় যে জেমস সি কোলম্যান বুঝাতে চেয়েছেন যে
therapy is directed towards helping the patient to achieve a more adequate personality adjustment. তো অর্থাৎ মনোচিকিৎসা রোগীদের আরো পর্যাপ্ত ব্যক্তিত্বের সামঞ্জস্য করতে সহায়তা সহায়তা করার দিকে পরিচালিত করে থাকে। এবং জে পিকান্স এর মতে, জে পিকান্স কি বলেছেন? জে পিকান্স বলেছেন তিনিও একজন মনোচিকিৎসক, এবং এই মনোবিজ্ঞানী জেপি পিকুনাস এর মতে psychotherapy is the treatment of personality. Psychotherapy is the treatment of personality adjustment by the psychological its techniques. তো অর্থাৎ সাইকোথেরাপি হলো মনস্তাত্ত্বিক কৌশলগুলি দ্বারা ব্যক্তিত্বের সামঞ্জস্য চিকিৎসা। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? যে সাইকোথেরাপিটা এমন একটি বিষয় যে মনস্তাত্ত্বিক কৌশলগুলোর ধারা ব্যক্তিত্বের সামঞ্জস্য চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট যাচ্ছি। তোমরা এখানে দুটো স্থির চিত্র দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা প্রথম যে স্থির চিত্রটি দেখতে পাচ্ছি সেটি দেখে আমরা কি বুঝতে পারছি? সেটি দেখে আমরা বুঝতে পারছি যে এটি একটি হসপিটাল, এবং এখানে কি মনোবিকারগ্রস্ত বা মানসিক রোগী এদের রাখা হয়েছে, এবং এরা এখানে এই কক্ষে, হসপিটালের কক্ষে রয়েছেন, বসে আছেন দুজন, একজন দাঁড়িয়ে আছে। তাহলে এই যে চিত্রটি, এটি দেখে আমরা বুঝতে পারছি যে স্বাভাবিক কোনো মানুষ নয়, এরা বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগছেন। এছাড়াও আমরা পাশে আরেকটি চিত্র দেখতে পাচ্ছি, এবং এই চিত্রটি থেকে আমরা কি বুঝতে পারছি? প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো যে ডিপ্রেশন কন্ডিশন, মেন্টাল ইলনেস, ডিপ্রেশন, তাহলে এই যে বিষয়গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ তার যে স্বাভাবিক যে বিষয়গুলো থাকে, যে মৌলিক যে বিষয়গুলো থাকে, বা স্বাভাবিক যে ছন্দ থাকে, স্বাভাবিক যে সামঞ্জস্য থাকে, ভারসাম্য থাকে, যখন সে তার ভারসাম্যটাকে আর কি করতে পারে না, ব্যালেন্স করতে পারে না, তখনই আমরা দেখি যে ধীরে ধীরে সে মানসিক রোগীতে পরিণত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট আমরা একটু লক্ষ্য করি। নেক্সট আমরা লক্ষ্য করছি যে নেক্সট আমরা লক্ষ্য করছি প্রিয় শিক্ষার্থীরা যে মনোচিকিৎসার লক্ষ্য ও উদ্দেশ্য। মনোচিকিৎসার কি ধরনের লক্ষ্য রয়েছে সেই বিষয়টি এখন আমি তোমাদের সামনে তুলে ধরছি। যে মনোচিকিৎসার যে লক্ষ্য উদ্দেশ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে রোগীর সমস্যা সমাধানে অন্তর্দৃষ্টি সৃষ্টি করা। রোগীর সমস্যার সমাধানে কি করতে হবে? অন্তর্দৃষ্টি সৃষ্টি করতে হবে। একজন রোগী, সে তো মানসিক বিকারগ্রস্ত, তাকে কি করতে হবে? তাকে যে কোনো ওয়েতে তার যে ভিতরের দৃষ্টিটা আছে, যে অন্তর যে দৃষ্টিটা রয়েছে, সেটাকে সৃষ্টি করতে হবে, এবং রোগীর যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাটাকে কি করতে হবে? সমাধান করতে হবে, এবং সমাধান করে তাকে সুস্থ স্বাভাবিক জীবনে যেন ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থাটি করতে হবে। তো অভ্যাস দূর করা, এই রোগীদের মধ্যে যে ধরনের অভ্যাসগুলো রয়েছে সেই অভ্যাসগুলো কি করতে হবে? দূর করতে হবে, এবং এই অভ্যাসগুলো দূর করার ফলে এতে করে দ্রুত সুস্থ হয়ে যেতে পারে। ব্যক্তির দক্ষতার মান বৃদ্ধি করা। তাহলে আমরা নেক্সট কি দেখতে পাচ্ছি? যে ব্যক্তির দক্ষতার মান বৃদ্ধি করা মনোচিকিৎসার একটি অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে কি? ব্যক্তির দক্ষতার মান বৃদ্ধি করা। একজন মানসিক রোগী, তাকে কি করতে হবে? তার যে সামঞ্জস্যহীনতা, তার যে
ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে সেটাকে কি করতে হবে? ফিরিয়ে আনতে হবে এবং এই ব্যক্তির দক্ষতা মানটা বৃদ্ধি করতে হবে। বিচ্যুত আচরণ পরিবর্তন। মানসিক বিকারগ্রস্ত রোগীকে আমরা দেখি যে কি এরা বিচ্যুত আচরণ করে। আর যখন এই বিচ্যুত আচরণ করে তখন এদের কি করতে হবে? যে মনোচিকিৎসার একটি অন্যতম লক্ষ্য হচ্ছে এই বিচ্যুত আচরণ পরিবর্তন করে যেন সুস্থ স্বাভাবিকভাবে সে জীবনযাপন করতে পারে কিংবা সুস্থ স্বাভাবিকভাবে সমাজে পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারে। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি ব্যক্তির প্রতিরক্ষা কৌশলকে শক্তিশালী করা। ব্যক্তির কি করতে হবে? ব্যক্তির প্রতিরক্ষা শক্তিকে আরো বেশি শক্তিশালী করতে হবে। এটা হচ্ছে মনোচিকিৎসার আরো একটি অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, ব্যক্তির প্রতিরক্ষা কৌশলকে ব্যাপকভাবে শক্তিশালী করতে হবে। যেন সে মানসিকভাবে কি থাকে? সবল থাকে, সুস্থ থাকে এবং কখনোই ভেঙে না পড়ে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তির আত্ম উপলব্ধি ও স্বাস্থ্যের উন্নয়ন সাধন করা। ব্যক্তির কি করতে হবে? ব্যক্তির আত্ম উপলব্ধি তৈরি করতে হবে এবং সেই ব্যক্তিটির স্বাস্থ্যের উন্নয়ন সাধন করতে হবে। যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে। সে বিষয়টি লক্ষ্য করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট যাচ্ছি। নেক্সট হচ্ছে মনোচিকিৎসার ধাপ বা পর্যায়। তো মনোচিকিৎসার ধাপ বা পর্যায়ে কি বলা হয়েছে? মনোচিকিৎসার ধাপ বা পর্যায়ে বলা হয়েছে যে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি অনুকূল পরিবেশ। মনোচিকিৎসার ধাপ বা পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি অনুকূল পরিবেশ। তো অনুকূল পরিবেশের মধ্য দিয়ে আমরা মনোচিকিৎসার মাধ্যমে একজন বিকারগ্রস্ত রোগীকে সুস্থ করা সম্ভব। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মানসিক রোগীর সাথে কি করতে হবে? একজন চিকিৎসকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। যাতে করে রোগীর ভিতরের কথাগুলো কি করা যায়? বের করে আনা যায় এবং এর যে কষ্ট, এর যে দুঃখ বা এর যে বঞ্চনা কিংবা যন্ত্রণা যে বিষয়গুলো রয়েছে বা কেন এই সমস্যাতে সে পড়ে আছে যে এই বিষয়গুলো সেগুলো আমরা কিভাবে বের করতে পারি? মনোচিকিৎসার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে সেই তথ্যগুলো সেই সঠিক ডাটাগুলো সংগ্রহ করা সম্ভব। নেক্সট আমরা যে বিষয়টি দেখছি সেটি হচ্ছে কি আবেগের প্রকাশ। আবেগের যে প্রকাশ সেটা আবার ঘটাতে হবে। যেন যে রুগীর সাথে যে সে আবেগটা আ প্রকাশ করার ফলে তার কাছ থেকে যে সঠিক রোগের যে সমস্যাটা বা যে প্রবলেম গুলো রয়েছে সেগুলো সঠিক তথ্য বের করা সম্ভব। অন্তর্জ্ঞান। অন্তর্জ্ঞানের মাধ্যমে মনোচিকিৎসার ধাপ বা পর্যায়ের মধ্যে একটি অন্যতম ধাপ বলা যায়। নতুন আচরণ, নতুন আচরণ ও নতুন আচরণের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে আমরা দেখতে পাই যে এই রোগীর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা পরিলক্ষিত হয়। আর সেই সমস্যাগুলো নির্ণয় করার জন্য একজন মনোচিকিৎসক কি করে থাকেন? নতুনভাবে আচরণ করেন রোগীর সাথে এবং তার যেই সমস্যাটা সেটা সঠিকভাবে নির্ণয় করে থাকেন এবং শিক্ষা সমাপ্তি হচ্ছে মনোচিকিৎসার একটি আরো অন্যতম ধাপ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে বিষয়টি আলোচনা করছি সেটি হচ্ছে মনোচিকিৎসার কৌশল বা পদ্ধতি। তো মনোচিকিৎসার কৌশল বা কি ধরনের পদ্ধতি গ্রহণ করা হয়ে থাকে সে বিষয়গুলো এখন আমরা এখানে উপস্থাপন করছি। প্রথমেই আমরা লক্ষ্য করছি যে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে মনোসমীক্ষা। তো মনোসমীক্ষা হচ্ছে মনোচিকিৎসা কৌশলের একটি অন্যতম কৌশল। যে কৌশল প্রয়োগ করার মধ্য দিয়ে একজন রোগীকে সুস্থ করা সম্ভব। এই মনোসমীক্ষার মধ্যে আমরা আবার দেখতে পাচ্ছি কি অবাধ অনুষঙ্গ পদ্ধতি। তো অবাধ অবাধ অনুষঙ্গ পদ্ধতিতে
পদ্ধতির যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মনোসমীক্ষারই একটি বিষয় এবং এর মাধ্যমে বোঝা যায় যে একজন মানসিক রোগীকে কিভাবে বা কি ধরনের কৌশল প্রয়োগ করে বা পদ্ধতি প্রয়োগ করে একে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া যায় সেই বিষয়গুলো অবাধ অনুষঙ্গ পদ্ধতির মাধ্যমে সম্ভব। স্বপ্ন বিশ্লেষণ। একজন মানসিক রোগী তার অবাধ স্বপ্ন থাকে এবং অসীম স্বপ্ন থাকে। সেই স্বপ্নগুলো যখন তার পূরণ করতে পারে না কিংবা স্বপ্নের কাছাকাছি যেতে পারে না, তখন কিন্তু দেখা যায় যে মানসিক রোগে ভুগতে থাকে এবং এই স্বপ্নটাকে বিশ্লেষণ করতে থাকে এবং এই স্বপ্নটার যে বিশ্লেষণ, এটিও হচ্ছে মনোচিকিৎসার আরো একটি কৌশল বা পদ্ধতি, যে কি ধরনের বিষাদ রয়েছে বা কি ধরনের কাজ সে করতে চায়, কি ধরনের ইচ্ছেগুলো একজন রোগীর থাকে, সেই বিষয়গুলো কিন্তু স্বপ্ন বিশ্লেষণের মধ্য দিয়ে বের করা সম্ভব। নেক্সট আমরা দেখতে পাচ্ছি প্রতিবন্ধকতার বিশ্লেষণ। প্রতিবন্ধকতা বিশ্লেষণ মনোচিকিৎসার কৌশল বা পদ্ধতির মধ্যে রয়েছে কি মনো প্রতিবন্ধকতা বিশ্লেষণ। তো মনোচিকিৎসার কৌশলের মধ্যে যে আরো একটি অন্যতম কৌশল দেখা যায় যে একজন রোগী সে তো বিভিন্ন কারণে বা বিভিন্ন সমস্যা বা বিভিন্ন বিষয়ে যখন তার ইচ্ছেগুলো পূরণ হয় না কিংবা সেই কাজগুলো সে করতে পারে না, ধীরে ধীরে বিকারগ্রস্ত হয়ে পড়ে বা একটা সময় মানসিক রোগীতে পরিণত হয়। আর সেই মানসিক রোগীতে যখন পরিণত হয়, ঠিক তখনই যে প্রতিবন্ধকতার বিশ্লেষণ দেখা দেয়, যে যে প্রতিবন্ধকতা রয়েছে, যে কি ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, সেই প্রতিবন্ধকতাগুলোকে বিশ্লেষণ করার মাধ্যমে বা সেই প্রতিবন্ধকতা বিশ্লেষণ করার মধ্য দিয়ে মনোচিকিৎসার কৌশল বা পদ্ধতি প্রয়োগ করে একজন বিকারগ্রস্ত রোগীকে বা একজন মানসিক রোগীকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়। নেক্সট আমরা দেখতে পাচ্ছি অভিসঞ্চালনের বিশ্লেষণ। অভিসঞ্চালনের বিশ্লেষণ হচ্ছে মনোচিকিৎসার আরো একটি অন্যতম কৌশল বলা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, যে নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ব্যাখ্যাকরণ, যে ব্যাখ্যাকরণের মধ্য দিয়ে বা ব্যাখ্যাকরণের মাধ্যমে মনোচিকিৎসার আরো একটি কৌশল বা পদ্ধতি বলা যায়, যে ব্যাখ্যাকরণের মধ্য দিয়েও কিন্তু মানসিক রোগীদের বিভিন্নভাবে মনোচিকিৎসার কৌশল বা পদ্ধতিগুলো অবলম্বন করা হয়ে থাকে। নেক্সট আমরা দেখছি যে ব্যক্তিগত সম্পর্ক। একজন চিকিৎসক মানসিক রোগীর সাথে এমন একটি সম্পর্ক স্থাপন করবে যে যে চিকিৎসক যেন সেই মানসিক রোগীর কাছ থেকে সকল ধরনের তথ্যগুলো নিতে পারে এবং সকল ধরনের ডাটাগুলো কালেকশন করতে পারে। এছাড়াও যে ব্যক্তিগতভাবে যেন একটা র‍্যাপোর মতো হয়, পেশাগত একটা সম্পর্কর মতো হয়, যাতে করে রোগীর কাছ থেকে খুব স আ খুব সহজে তো তথ্য বের করা যায় না। কিন্তু যখনই রোগীর সাথে চিকিৎসকের ব্যক্তিগত একটা সম্পর্ক স্থাপন হয়, তখনই কিন্তু সেখান থেকে তথ্যগুলো বা সমস্যাগুলো নির্ণয় করা সম্ভব হয়ে থাকে। তো নেক্সট আমরা প্রিয় শিক্ষার্থীরা যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে অস্তিত্ববাদ চিকিৎসা। তো অস্তিত্ববাদ চিকিৎসা হচ্ছে মনোচিকিৎসার কৌশল বা পদ্ধতির আরো একটি অন্যতম পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থীরা, পেশাগত ও চিত্ত বিনোদনমূলক চিকিৎসা। পেশাগত একজন রোগী বা মানসিক রোগী সে পেশাগত দিকে তার যে পেশায় রয়েছে কিংবা আহ, তার যে বিষয়গুলো থাকে বা চিত্ত বিনোদনমূলক যে চিকিৎসাগুলো, যে দেখা যায় যে অনেক মানসিক রোগীদের এখন চিকিৎসা করার ক্ষেত্রে বা মনোচিকিৎসা দেওয়ার কৌশলের ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন আহ চিত্র অঙ্কন প্রতিযোগিতা, নাচ, গান কিংবা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে এগুলোর সাথে সংশ্লিষ্ট করা হয়ে থাকে। এতে করে দেখা যায় যে মানসিকভাবে এদের সেই সমস্যাগুলো অনেকটা
কি হয় লাঘব হয় কিংবা সেই পেশাগত ও চিত্ত বিনোদনমূলক চিকিৎসার কারণে মনোচিকিৎসার কৌশল বা পদ্ধতি প্রয়োগের মধ্য দিয়ে মানসিক রোগী সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, ওকে, নেক্সট আমরা যে বিষয়টি এখন আলোচনা করছি সেটি হচ্ছে মানসিক রোগের ডাক্তারি চিকিৎসা। তো প্রথমেই শিক্ষার্থীরা লক্ষ্য করো যে মানসিক রোগের ডাক্তারির কি ধরনের চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি শক থেরাপি। শক থেরাপির মাধ্যমে কি করা হয়ে থাকে, মানসিক রোগের ডাক্তারের চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। এবং এই শক থেরাপির মাধ্যমে দেখা যায় অনেক সময় রোগী ভালো হয়ে যায় এবং দেখা যায় তার রোগটা নিরাময় হয়ে থাকে। এই শক থেরাপির মধ্যে আবার যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি, বৈদ্যুতিক শক থেরাপি। এই মানসিক রোগীদের ডাক্তারের চিকিৎসার ক্ষেত্রে আবার কি করা হয়ে থাকে, বৈদ্যুতিক শক থেরাপি দেওয়া হয়ে থাকে। আর এই বৈদ্যুতিক শক থেরাপির মাধ্যমে মানসিক রোগী অনেক সময় সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে। ইনসুলিন শক থেরাপি, অনেক সময় শক থেরাপির ক্ষেত্রে আবার কি করা হয়ে থাকে, ইনসুলিন শক থেরাপিও প্রদান করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, যে লক্ষ্য করো ড্রাগ থেরাপি মূলত ভেষজ ঔষধ। এই ড্রাগ থেরাপির ক্ষেত্রে দেখা যায় রোগীকে বিভিন্ন ধরনের ঔষধ বা ট্যাবলেট প্রয়োগ করা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সাইকোসিস বিরোধী ঔষধ। তো সাইকোসিস বিরোধী ঔষধগুলো কিন্তু মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে, মানসিক রোগের ডাক্তারি চিকিৎসার ক্ষেত্রে কি করা হয়ে থাকে, রোগীর উপর প্রয়োগ করা হয়ে থাকে। তো উদ্বেগ বিরোধী ঔষধ, উদ্বেগ বিরোধী যে ধরনের ওষুধগুলো রয়েছে সে ওষুধগুলো মানসিক রোগের ডাক্তারি চিকিৎসার ক্ষেত্রে কি করা হয়ে থাকে, প্রয়োগ করা হয়ে থাকে। লিথিয়াম লিথিয়াম হচ্ছে এক ধরনের ড্রাগ থেরাপি। আর মানসিক রোগের ডাক্তারি চিকিৎসার ক্ষেত্রে লিথিয়ামের মাধ্যমেও কি করা হয়, থেরাপি প্রদান করা হয়ে থাকে। মনোশৈল্য চিকিৎসার মাধ্যমেও কি মানসিক রোগের ডাক্তারি চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে এই মনোশৈল্য চিকিৎসার মাধ্যমেও কিন্তু একজন মানসিক রোগী সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে। তো প্রিয় শিক্ষার্থীরা, ওকে, নেক্সট আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তোমরা প্রথমেই লক্ষ্য করো যে মানসিক রোগের সামাজিক চিকিৎসা। মানসিক রোগের সামাজিক কি ধরনের চিকিৎসাগুলো রয়েছে, সেই চিকিৎসাগুলো কিভাবে দেওয়া হয়ে থাকে। আমরা তাহলে এটার বিষয়ে যদি আমরা আলোচনা করতে যাই, প্রথমে আমাদের বলতে হয় যে রোগীর বংশগতি, আর্থসামাজিক তথ্য সংগ্রহ করা। তাহলে আমাদের কি করতে হবে, একজন মানসিক রোগের সামাজিক চিকিৎসা প্রদান করার ক্ষেত্রে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রোগীর কি করতে হবে, বংশগতি, আর্থসামাজিক ডাটা কালেকশন করতে হবে। প্রথমেই আমাদের রোগীর বংশগতি, আর্থসামাজিক মানে কি, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা সম্পর্কে ডেটা কালেকশন করতে হবে। নেক্সট আমরা যে বিষয়টি লক্ষ্য করছি সেটি হচ্ছে কি, আর্থ সামাজিক কারণগুলো চিহ্নিত করে তা দূর করা। একজন মানসিক রোগীর আর্থ সামাজিক যে বিষয়গুলো রয়েছে বা যে সমস্যাগুলো রয়েছে সেই কারণগুলো কি করতে হবে, আগে ডায়াগনোসিস করতে হবে, নির্ণয় করতে হবে। নেক্সট সেই প্রবলেমগুলো কি করতে হবে, সলিউশন করতে হবে। বা সে ডায়াগনোসিস যখন করা হবে তখন তা সঠিকভাবে ডায়াগনোসিস করে তা আবার দূর করতে হবে, রিমুভ করতে হবে। চিকিৎসার কৌশল হিসেবে উদ্বুদ্ধকরণ
এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা। চিকিৎসার কৌশল হিসেবে বা চিকিৎসা প্রয়োগের কৌশল হিসেবে কি করতে হবে? রোগীকে উদ্বুদ্ধকরণ করতে হবে, রোগীর মধ্যে আগ্রহ সৃষ্টি করতে হবে, রোগীকে সচেতন করতে হবে এবং রোগীকে এই মানসিক রোগের সমস্যা সম্পর্কে ধারণা প্রদান করতে হবে, জানাতে হবে, মেসেজ প্রদান করতে হবে। প্রশিক্ষণের ব্যবস্থা যতটুকু পারা যায়, যতদূর সম্ভব বা যতটুকু এই মানসিক রোগীদের জন্য কাজ করা যায়, ঠিক ততটুকু যে বিভিন্নভাবে এই মানসিক রোগের সামাজিক চিকিৎসা একটি অন্যতম মাধ্যম হচ্ছে প্রশিক্ষণ ব্যবস্থা। এই প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই মানসিক রোগের সামাজিক চিকিৎসা সম্পর্কে যে বার্তাটা সেটা কিন্তু ব্যাপকভাবে প্রচার করা সম্ভব হয়ে থাকে, কিংবা সেই রুগীকে বা যারা থাকেন তাদের রুগীর আশেপাশে বা যাদের যাদেরকে যারা কিনা এই রুগীকে দেখাশোনা করেন তাদেরকেও যদি বিভিন্নভাবে প্রশিক্ষণের আওতায় আনা যায়, তাহলে সে মানসিক রোগের সামাজিক চিকিৎসার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব হয়ে থাকে। প্রয়োজনে রুগীকে কি করতে হবে? হসপিটালাইজড করতে হবে। প্রয়োজনে রুগীকে হাসপাতালে ভর্তি করতে হবে। যখন দেখা যাবে যে একজন রুগী সে মানসিক রোগে আক্রান্ত এবং তাকে সামাজিকভাবে চিকিৎসা প্রদান করা দরকার, তখন কিন্তু তাকে কি করতে হবে? প্রয়োজন বলে রুগীকে হসপিটালে ভর্তি করাতে হবে এবং সেখানে সেই রোগ নির্ণয় করতে হবে। তারপর রোগটা কিভাবে নিরাময় করা যায় সে বিষয়ে কাজ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট আমরা লক্ষ্য করছি যে পুনর্বাসনের ব্যবস্থা। পুনর্বাসনের ব্যবস্থা। এই মানসিক রোগী যখন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে, তখন তাদের আবার কি কর্মসংস্থানের প্রয়োজন পড়ে, তাদের পুনর্বাসনের প্রয়োজন পড়ে। তখন সেই মানসিক রোগীকে সামাজিক চিকিৎসা ব্যাপকভাবে কাজ করে থাকে, যেটা হচ্ছে পুনর্বাসনের ব্যবস্থার মাধ্যমে। যে এই মানসিক বিকারগ্রস্ত রোগীগুলোকে যদি পুনর্বাসন করা যায়, কোনোভাবে যদি পুনর্বাসন করা যায়, তাহলে সেই রোগীগুলো সুস্থ হয়ে স্বাভাবিকভাবে তারা সমাজে জীবনযাপন করতে পারে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে সমষ্টি কেন্দ্রিক স্বাস্থ্য সেবা প্রদান করা। সমষ্টি কেন্দ্রিক স্বাস্থ্য প্রদান করা, সমষ্টিগতভাবে এই মানসিক রোগের সামাজিক চিকিৎসার মধ্যে একটি অন্যতম চিকিৎসা, যেটি কিনা যে সমষ্টিগতভাবে, দলগতভাবে যে স্বাস্থ্য সেবাটা প্রদান করা যায়, সেটি কিন্তু ব্যাপকভাবে মানসিক রোগের সামাজিক চিকিৎসার ক্ষেত্রে কাজ করে থাকে। তো ওকে, আমরা নেক্সট একটা বিষয় লক্ষ্য করি, সেটি হচ্ছে কি মানসিক রোগের মনস্তাত্ত্বিক চিকিৎসা। তো মানসিক রোগের মনস্তাত্ত্বিক চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রথমেই কি লক্ষ্য করছি? প্রথমেই আমরা লক্ষ্য করছি যে মনোসমীক্ষণ পদ্ধতি। মনোসমীক্ষণ পদ্ধতি হচ্ছে মানসিক রোগের মনস্তাত্ত্বিক চিকিৎসা মধ্যে একটি অন্যতম চিকিৎসা, যে চিকিৎসার মাধ্যমে একজন মানসিক রোগী মনস্তাত্ত্বিকভাবে তাকে কি করা যায়? সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। নেক্সট আমরা দেখতে পাচ্ছি মনোজৈবিক চিকিৎসা। মনোজৈবিক চিকিৎসা প্রদান করতে হবে। আর এই মনোজৈবিক চিকিৎসা প্রদান করার মধ্য দিয়ে মানসিক রোগের মনস্তাত্ত্বিক চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। নির্দেশনামূলক চিকিৎসা। নির্দেশনামূলক চিকিৎসা হচ্ছে একটি অন্যতম বিষয়, যেটি কিনা মানসিক রোগের মনস্তাত্ত্বিক চিকিৎসার ক্ষেত্রে ব্যাপকভাবে কাজ করে থাকে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি খেলা ভিত্তিক চিকিৎসা। এই মানসিক রোগীকে কি করা যায়? খেলা ভিত্তিক চিকিৎসাও প্রদান করা যায়। এই খেলা ভিত্তিক চিকিৎসা প্রদানের মাধ্যমে দেখা যায় যে তাদেরকে বিভিন্নভাবে বা বিভিন্ন চিত্ত বিনোদনের মাধ্যমে, খেলার মাধ্যমে বা বিভিন্ন খেলার সাথে সংশ্লিষ্ট রেখেও কিন্তু কি করা যায়? মানসিক রোগের মনস্তাত্ত্বিক চিকিৎসা করা যায় এবং এটা ব্যাপকভাবে এই কাজটা করা যায়। ওকে, নেক্সট
নেক্সট আমরা দেখতে পাচ্ছি দুটো তথ্যচিত্র, প্রিয় শিক্ষার্থীরা। আর দুটো দুটো স্থির চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দুটো স্থির চিত্রে আমরা দেখতে পাচ্ছি একজন পুরুষ আর একজন নারী। দুজনেই কি মানসিক বিকারগ্রস্ত, দুজনেই কি মানসিক রোগী। তাহলে আমরা প্রথমে যে স্থির চিত্রটি দেখতে পাচ্ছি সেটি থেকে আমরা কি বুঝতে পারছি? একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো। প্রথমে আমরা যে স্থির চিত্রটি দেখছি সেটি কি? একজন পুরুষ, সে কি মানসিক রোগী এবং সে কিন্তু তার স্বাভাবিক এবং সামঞ্জস্যের মধ্যে নেই। সে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সে কিন্তু নিজেকে যে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন সেটাও করতে পারছে না। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা এই বিষয়টি এখানে এই স্থির চিত্রটি দেখে বুঝতে পারছি। তো প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট আমরা আরো একটি স্থির চিত্র দেখতে পাচ্ছি। আর এই স্থির চিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই স্থির থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি মহিলা বা নারী, তিনি কাঁদছেন এবং মাথায় হাত রেখেছেন। এই স্থির চিত্রটাও হচ্ছে একজন মহিলা মানসিক রোগীর, এবং এ থেকে আমরা বুঝতে পারছি যে তিনি কিন্তু তার স্বাভাবিকত্বের মধ্যে নেই এবং বুঝতেই পারছে না যে সে কি করবে। এরকম একটা অবস্থার মধ্যে আছে, মানে সে মানসিক বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে এবং সে একজন মানসিক রোগী। তাহলে আমরা এই ছবিগুলো দেখে আমরা অন্তত বুঝতে পারছি যে মানসিক রোগী কেমন, বা আমরা দেখলেই বুঝতে পারবো যে এদের যে আচরণ, সেই আচরণের মধ্য দিয়ে কিন্তু তাদের সেই বিষয়গুলো বহিঃপ্রকাশ ঘটে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আসছি। পরবর্তী যে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরছি সেটি কি? মানসিক রোগ প্রতিরোধ ব্যবস্থা। কিভাবে মানসিক রোগ প্রতিরোধ ব্যবস্থা করা হয়ে থাকে, বা এই মানসিক রোগটা কিভাবে প্রতিরোধ করা সম্ভব, বা কি ধরনের ব্যবস্থাগুলো প্রয়োগ করা হয়? তাহলে আমরা প্রথমেই জেনে নিব যে মানসিক রোগ প্রতিরোধ ব্যবস্থার মধ্যে যে বিষয়টি প্রথমে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি মনোসামাজিক প্রতিরোধ। প্রথমেই আমাদের কি করতে হবে? মনোসামাজিক যে সমস্যাগুলো রয়েছে, যে বিষয়গুলো রয়েছে সেগুলো দূর করতে হবে, এবং মনোসামাজিকের যে উদ্ভট যে বিষয়গুলো আছে সেগুলো দূর করতে হবে, প্রতিরোধ করতে হবে। এবং এই মানসিক রোগ কিন্তু এই মনোসামাজিক প্রতিরোধ করেই সম্ভব। জৈবিক প্রতিরোধ ব্যবস্থা। মানুষের জৈবিক কিছু বিষয় থাকে এবং একজন মানসিক রোগীর যে জৈবিক প্রতিরোধ যে ব্যবস্থাগুলো সেগুলো কিন্তু নিয়ন্ত্রণের মাধ্যমে মানসিক রোগ প্রতিরোধ ব্যবস্থা করা যায়, বা সেগুলো যতটুকু যে বিষয়গুলো জানা প্রয়োজন বা বোঝা প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু জৈবিক প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমেই সম্ভব। সামাজিক সাংস্কৃতিক প্রতিরোধ ব্যবস্থা। সামাজিক এবং সাংস্কৃতিকের মধ্য দিয়ে কিন্তু এই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যায় বা গড়ে তোলা সম্ভব। মানসিক রোগ প্রতিরোধ ব্যবস্থার মধ্যে সামাজিক সাংস্কৃতিক প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে আরো একটি অন্যতম বিষয়। আমরা লক্ষ্য করছি যে সামাজিকভাবে একজন মানসিক রোগীকে এবং সাংস্কৃতিকভাবে তাকে যদি প্রতিরোধ করা যায়, তাকে যদি বিভিন্নভাবে মানসিক রোগগুলো প্রতিরোধের মধ্য দিয়ে কাজ করা যায়, তাহলে একজন রোগী সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আনা সম্ভব। অন্যান্য প্রতিরোধ ব্যবস্থা, অন্যান্য প্রতিরোধ ব্যবস্থার মধ্য দিয়েও কিন্তু মানসিক রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আজকে আমরা যে বিষয়গুলো পড়েছি কিংবা জেনেছি
সেই বিষয়গুলো থেকে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বলার থাকে, তাহলে আমার ইমেইল নাম্বার দেওয়া আছে। তারপর আমি একটু বলে নেই, আমার ইমেইল নাম হচ্ছে rizwananipo19@gmail.com। তোমরা কোনো কিছু জানার থাকলে এই লেকচার সম্বন্ধে আমাকে মেইল করতে পারো। কেমন? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের এই টপিকসটি আলোচনা করা হয়েছে। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, এই প্রত্যাশায় আজকে আমি এখানেই শেষ করতে চাচ্ছি, সমাপ্তি করতে চাচ্ছি। সেই সাথে সকলকে অনলাইন ক্লাস করার জন্য মোবাইল কলেজের পক্ষ থেকে সকলকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।